অনুরাগী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সুন্দরকে ধরার জন্য হিমাদ্রি বাবু আদিত্য এরা যে যার পজিশন নিয়ে নেয় এবং গাছের আড়ালে লুকিয়ে বন্দুক ত্যাগ করে থাকে। সুন্দর তার সাংপাঙ্গ নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সুন্দর বেশ অসুস্থ বোধ করে, যার কারণে সুন্দর একটা জায়গায় বসে এবং ওর লোকজনকে বলতে থাকে যে শোন, ভেবেছিলাম ও সুদীপাকে বিয়ে করবে, না, ওকে বিয়ে করার আর কোনো ইচ্ছা নেই, ওর সাথে একবারে ফুল সহদ করবা, আর তারপর ওকে আমি বেঁচে দেব। গাছের আড়ালে দাঁড়িয়ে হিমাদ্রি বাবু এসব কথা শুনতে এবং প্রচণ্ড ক্ষেপে যায় সুন্দরের উপর। হিমাদ্রি বাবু যে রেগে যাচ্ছে, যা কিছু করতে পারে তা বুঝতে পারে আদিত্য, তাই হিমাদ্রি বাবুকে বলতে থাকে, হিমাদ্রি বাবু কুল ডাউন, আপনি তো রাখবেন না হিমাদ্রি বাবু, আমাদেরকে কিন্তু খুব সতর্কভাবে কাজ করতে হবে। সুন্দর সুদীপাকে নিয়ে এত নোংরা কথা বলতে থাকে যে হিমাদ্রি বাবু সেটা সিতে না পেরে ওই বন্দুক হাতে নিয়েই সুন্দরের দিকে এগিয়ে যায় এবং উল্টোপাল্টা সব দিকেই গুলি করতে থাকে। সুন্দরকেও গুলি করতে থাকে। হিমাদ্রি বাবুকে থামতে বলে আদিত্য। হিমাদ্রি বাবুকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে যায়। ঠিক তখনই একটা গুলি হিমাদ্রি বাবুর বুকে এসে লাগে এবং ওই গুন্ডাপান্ডাগুলো পালিয়ে যায়। আদিত্য হিমাদ্রি বাবুকে বাঁচানোর চেষ্টা করে, তবে বাঁচানোর চেষ্টা করলেও হিমাদ্রি বাবু লুটিয়ে পড়ে। সেখানে সুদীপা সহ সবাই চলে আসে এবং সুদীপা নিজের বাবার এই পরিস্থিতি দেখে একেবারেই সহ্য করতে পারে না। বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে থাকে সুদীপা। আদিত্য হিমাদ্রি বাবুকে কোলে তুলে একটা জায়গায় বসায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকতে থাকে। ঠিক সেই সময় আদিত্যর হাতটা টেনে ধরে হিমাদ্রি বাবু আদিত্যকে বলে, স্যার, আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটাকে আপনি বাঁচান। আপনি আমার মেয়েটার সারা জীবনের দায়িত্ব নিন স্যার। আমি চলে গেলে আমার মেয়েটার আর কেউ রইল না। ওই সুন্দর আমার মেয়েটাকে শেষ করে ফেলবে। আপনি আমার মেয়েটাকে বাঁচান। হিমাদ্রি বাবুর বলা কথাগুলোতে বেশ অবাক হয়ে থাকে আদিত্য। সুদীপা যখন নিজের বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, হিমাদ্রি বাবু তখন সুদীপাকে বলার চেষ্টা করে, মারে তোর একজন আছে, তোর আরও একজন আছে, তবে কে আছে? জানতে চাই সুদীপা বারবার বলে, বাবা তুমি কার কথা বলছো? বলো না বাবা, তুমি কার কথা বলছো? হিমাদ্রি বাবু মারা যায়। যেটা দেখে সুদীপার পিসি আদিত্য সবাই অবাক হয়, সবাই ভেনে পড়ে। অন্যদিকে দেখা যায় যে আদিত্যকে ফোন করতে থাকে সুখ, অন্যদিকে দেখা যায় পরমা আদিত্যকে ফোন করতে থাকে, কিন্তু আদিত্য কিছুতেই ফোনটা রিসিভ করে না। পরমা ফুল সচ্চার রাতে ওই আদিত্যর কথা ভাবতে ভাবতে আপসেট হয়ে ঘুমিয়ে পড়ে, আর ওই ঘরেই সঞ্চারী উকি মেরে দেখার চেষ্টা করে পরমা আসলে কি করছে ফুলসচ্চার রাতে। তবে আদিত্যর মা সঞ্চারীকে বলে যে এভাবে কারো ঘরে উকি মারা ঠিক না, আর এই কাজ তুমি কখনো করবে না সঞ্চারী, আর বিশেষভাবে উকিচুকি মারতে পারে না। এরপরে পরে দেখা যায় যে হিমাদ্রি বাবুকে সৎকার করা হয়। সেখানে সুদীপাও থাকে। সুদীপা খুব আপসেট হয়ে ভাবতে থাকে তার বাবার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। গ্রামবাসীরা এবং সুদীপার পিসি সবাই মিলে আদিত্যকে বলে যে এই মেয়েটির আর কেউ রইল না। এই মেয়েটি কি করে এখন কলকাতা পড়তে যাবে? ওই সুন্দর তো কলকাতায় পালিয়ে গেছে, ও তো এই সুদীপাকে শেষ করে ফেলবে। এই মেয়েটির জন্য একমাত্র আপনি কিছু করতে পারেন স্যার। আপনি মেয়েটিকে বিয়ে করুন, আপনাদের বাড়িতে নিয়ে যান। ওখানে থেকে মেয়েটি অন্তত লেখাপড়াটা করতে পারবে, বাবার স্বপ্ন পূরণ করতে পারবে। নাইতো তো শিয়াল কুকুরে মেয়েটিকে ছিঁড়ে ছুঁড়ে খাবে। যখনই গঙ্গার দ্বারে যায় সুদীপা, তখনই সুদীপার পা পিছলে সুদীপা পড়ে যেতে যায়। তখনই আদিত্য সুদীপাকে ধরে। তবে আদিত্য কোনো কিছু বলার আগেই সুদীপ আদিত্যকে বলে, আমার বাবার কাজের শেষ দিনেও আপনি আমার বাবাকে মিশনে নিয়ে গেছেন। আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী। আদিত্য চৌধুরী, আমি আপনাকে কোনদিন ক্ষমা করব না। শোনে না, আপনি আমার বাবার খুনি। এই বলেই সুদীপ ওখান থেকে চলে যায়। অন্যদিকে পরমা বারবার ফোন করতেই থাকে আদিত্যকে। আদিত্য ভাবতে থাকেন, না, এটা চলতে পারে না, কিছু একটা করতে হবে। আমার দাদাভাইদের জীবনটা আমি এভাবে শেষ করে দিতে পারবো না, আমাকে কিছু একটা করতেই হবে। অন্যদিকে সুদীপার পিসি গ্রামবাসীরা সবাই মিলে অনুরোধ করে আদিত্যকে সুদীপাকে বিয়ে করার কথা, কিন্তু সুদীপা তো এটা চায় না। আদিত্য বিশেষভাবে কিছু করতেও পারে না। আদিত্য গ্রামবাসীকে বলে যে সুদীপা না চাইলে আমি কি করতে পারি? আমি এর থেকে বেশি কিছুই করতে পারি না। আদিত্য সুদীপাকে বলে, আপনি কলকাতা পড়তে যাচ্ছেন, আপনার ওখানকার লোকাল গার্জিয়ান আমি হব, যখন যেভাবে প্রয়োজন আপনি আমাকে ডাকবেন, আমি সবটা ব্যবস্থা করে দেব, হোস্টেলের ব্যবস্থাও করে দেব আপনাকে। কিন্তু সুদীপ আদিত্য থেকে কোনো প্রকার হেল্প নিতে চায় না। বারবার ওই পরমা ফোন করতেই থাকে আদিত্যকে, আর আদিত্য খুব বিরক্ত হয় এবং ভাবতে থাকে কোন উপায়ে সেই সবকিছু চুকিয়ে দিতে পারবে। এরপরেই দেখা যায় বাবা ছবি হাতে নিয়ে কাঁদতে থাকে সুদীপা, আর ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় আদিত্য। ছবির মধ্যে আদিত্যকে দেখতে পাই সুদীপা। ভাবতে থাকে, বাবা তুমি এতদিন আমাকে আগলে রেখেছ। আমি ভাবতাম আমি পরে যেতে গেলে তুমি তো আছো, আমাকে ঠিক ধরে নেবে, কিন্তু এখন আমার কি হবে? আর আদিত্যকে দেখে বেশ তেলেবেগুনে জ্বলে যায় সুদীপা। আদিত্য সুদীপাকে বলে, সুদীপা আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আর ওখানে থেকে আপনি আপনার বাবার স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনি মেডিকেল পড়তে পারবেন, ওই জায়গাটা আপনার জন্য ঠিক হবে। নয়তো আপনি একা কলকাতায় যেতে পারবেন না। আমি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত, তবে আমার একটাই শর্ত, আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, কোন স্বামী স্ত্রীর দাবিও থাকবে না। আপনি আপনার মত, আমি আমার মত। সমাজে আমি আপনাকে স্ত্রীর স্বীকৃতি দেব, কিন্তু এর বাইরে আমাদের মধ্যে কোনদিন কোন সম্পর্ক হবে না। সুদীপা কোনো কথার উত্তর দেয় না। আদিত্য ওখান থেকে চলে যাত।
সুদীপার পিসি সুদীপাকে এসে বলে, সুদীপা, তুই বুঝতে পারছিস না যে তুই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছিস। ওই সুন্দর তোকে ছাড়বে না, তোকে ছিঁড়ে কুড়ে খাবে। একমাত্র এই পুলিশের বড় বাবুই আছে তোকে বাঁচাতে পারে। আর তাছাড়া দাদা তো এটাই চেয়েছিল না যে তোকে একটা ভালো মানুষের হাতে তুলে দেবে। এর থেকে ভালো মানুষ আর কে হতে পারে? দাদার পছন্দের মানুষ। তুই এ বিয়েতে রাজি হবা। আমি তোর জন্য কিছুই করতে পারবো না। তোকে আমি একলা কলকাতায় পাঠাতেও পারবো না। তোর স্বপ্ন দাদার স্বপ্ন সব শেষ হয়ে যাবে, নাই তো তুই এ বিয়েতে রাজি। মনে মনে ভাবতে থাকে সুদীপ আর পিসি মারিয়া, আমি তোকে কি করে বলব? তোর তো আরেকটা বোন আছে, কোথায় আছে না আছে আমি কিচ্ছু জানি না। দে সত্যি দাদা বলে গেল না, সেই সত্যি আমি তোকে কি করে জানাবো? আমি কিছুই তোকে জানাতে পারবো না মা, যে করেই হোক না কেন। আমাকে তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতেই হবে। দাদার কথা আমাকে রাখতে হবে। অন্যদিকে দেখা যায় যে পরমার কথা ভাবতে থাকে অভ্র তার নিজের কাজের জায়গায় যায়, তবে পরমার ছবি হাতে নিয়ে চোখের জল ফেলে। অপরদিকে পরমা আদিত্যর কথা ভাবে। অন্যদিকে আদিত্য ভাবতে থাকে তার দাদাভাইজের কথা। ভাবতে থাকে, দাদাভাই, আমি তোর জন্য সবকিছু করতে পারি দাদাভাই। এই বিয়েটা আমাকে করতে হবে। আর এই জন্যই করতে হবে যে আমি পরমাকে বুঝিয়ে দিতে চাই আমার জীবনে পরমা শুধুই আমার বন্ধু। দাদাভাইজের জীবন আমি শেষ করতে পারবো না। এরপরে দেখা যায় সুদীপা বাড়ি বসে বসে কাঁদতে থাকে। আদিত্য সেখানে যায়। সুদীপাকে বলে, সুদীপা কি ভাবলেন? আপনি বিয়েটা করবেন তো? তখন সুদীপা আদিত্যকে বলে, হ্যাঁ আমি রাজি। তবে একটা কথা, আমি চাই আপনার কথাগুলো আপনি সারা জীবন রাখবেন। আমাদের মধ্যে কোনো রকম কোনো চাওয়া পাওয়া, স্বামী স্ত্রীর সম্পর্ক কিচ্ছু হবে না। কিচ্ছু না। আমি আপনাকে কোনদিন ক্ষমা করতে পারবো না। আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। এরপরে দেখা যায় আদিত্য তার বাড়িতে ফোন করে এবং ভাই বোনদের বলে আজ নবীনপুর গ্রামের মন্দিরে চলে আসার কথা। ভাই বোনেরা সবাই খুশি হয়, ফরমাও খুব খুশি হয়। তবে সঞ্চারী সবার মাঝে বলতে থাকে গ্রামে ঘুরতে যাচ্ছি, ওখান থেকেই আদিত্যর জন্য একটা মেয়ে দেখে একেবারে বউ করে নিয়ে চলে আসব। ঠিক তখনই গায়ত্রী দেবী খেপে গিয়ে বলেন, না, খবরদার, না, কোন গ্রামের মেয়ে আমার বাড়ির বউ হবে না, আমাদের বাড়ির বউ হবে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বনেদি বাড়ির মেয়ে, ঠিক আমার বড় বৌমার মতো। আমার বড় বৌমা যেরকম, আমি আদিত্যর জন্য সেরকম বৌমাই নিয়ে আসব। অন্যদিকে দেখা যায় যে আদিত্য রাস্তা ধরে হাঁটতে থাকে, ভাবতে থাকে সে তো সত্যি লুকিয়ে গেল, সে কি জন্যই বিয়েটা করছে সেটা তো বল না, কাজটা সে ঠিক করল না, তাকে সুদীপাকে সবটা জানাতে হবে। সে কোনোদিনই কোনো অধিকার সুদীপাকে দিতে পারবে না, আর তার পেছনে রয়েছে তার দাদাভাই এবং পরমার জীবন, তাই এই সবটাই সে সুদীপাকে জানাতে চায়। মন্দিরের সব বিয়ের ব্যবস্থা শুরু হয়ে যায়। সুদীপা সেখানে থাকে। সুদীপাকে কিছু বলার জন্য আদিত্য সেখানে যায়। তবে গ্রামবাসীরা সবাই মিলে আদিত্যকে বেশ কিছু উপহার দেয় এবং তাদের কথার মাঝে সুদীপাকে কিছুই বলতে পারে না আদিত্য। সুদীপা ভাবতে থাকে কি বলতে চাইছিলেন আদিত্যবাবু। সুদীপা আদিত্যকে বলে, আপনি চাইলে এই বিয়েটা এখনো ক্যান্সেল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই বিয়েটা শুধুমাত্র বাবার শখের জন্য, বাবার স্বপ্নের জন্য করছি, অন্য কিছুর জন্য নেই। তবে এই বিয়েটা আর ক্যান্সেল করতে চাই না আদিত্য। আদিত্য তার জীবনের কিছু কথা সুদীপাকে বলতে চায়, কিন্তু ওখানে বলার সুযোগ হয় না। এরপরে গায়ে হলুদ শুরু হয়ে যায় এবং সবাই মিলে কোণের সাজে সুদীপাকে সাজিয়ে ফেলে। অপরদিকে ওই গ্রামেই এসে হাজির হয় আদিত্যর ভাই বোনেরা এবং পরমা। আদিত্যর জন্য যখন গ্রামবাসীরা বিয়ের বাজার করে টোপর নিয়ে যাচ্ছিল, তখনই টোপরটা ভ্যান থেকে পরে যেতে চাল। ঠিক তখনই পরমা নিজেই ওই টোপরটা ধরে। গ্রামবাসীরা পরমাকে বলে যে আমাদেরকে বাঁচালেন, এটা নষ্ট হয়ে গেলে তো বিয়েটা ক্যান্সেল হয়ে যেত। আসলে আজকে আমাদের গ্রামের ডাক্তার দিদিমনির সাথে আমাদের পুলিশের বড় বাবুর বিয়ে হচ্ছে, আর মন্দিরে বিয়েটা হচ্ছে শুনেই বেশ অবাক লাগে পরমার। ভাবতে থাকে কার সাথে কার বিয়ে হচ্ছে। কিছুক্ষণ পরেই আদিত্য তার ভাই বোনদের ফোন করে এবং বলে যে এই মন্দিরে চলে আসার কথা। তখনই পরমা বুঝতে পারে এটা অন্য কিছু ঘটতে চলেছে। অন্যদিকে দেখা যায় সুদীপা আর আদিত্য সুদৃষ্টি হয়, চার হাত এক করে দেয় পুরোহিত মশাই এবং সুদীপাকে সিঁদুরে রানিয়ে দেয় আদিত্য। ঠিক তখনই পরমা গিয়ে সেখানে হাজির হয় এবং পরমা আদিত্যকে বলে, আদিত্য, তুমি তোমার বিয়ে এতে আমাকে নিমন্ত্রণ করার জন্য এখানে ডেছ। এমন দৃশ্য দেখে সবাই চমকে যায়। ঠিক তখনই আদিত্য বলে পরমা। সুদীপা বুঝতে পারে এটাই পরমা, তাই সুদীপা উঠে দাঁড়ায় এবং পরমাকে বলে, তাহলে তুমি পরমা। পরমা সুদীপাকে বলে, আর তুমিই তাহলে সুদীপা। সুদীপা খুব ভালো করে বুঝতে পারে আদিত্য জীবনে পরমার কোন একটা জায়গা রয়েছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে পরমা যেন নিজের ভুলটা বুঝতে পারে এবং আদিত্যের জীবনে যেন আর কোনোভাবেই ঝামেলা না করে? কমেন্ট করে জানাতে ভুলো না।